হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে সারফেস টেনশন। এর আগে আমরা ভিসকোসিটি যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারতে দেখেছি ওই চ্যাপ্টার কিছু প্রবলেম, সেই প্রবলেম বাকি আছে, ওই প্রবলেমগুলো পরে করিয়ে দেব। দেখো আজকে এই যে সারফেস টেনশন বা পৃষ্ঠটান, এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে। দেখো সারফেস টেনশন বা পৃষ্ঠটান এটা সম্পর্কে তোমাদের ক্লাস 9, সেই 9-এ কিছুটা ছিল, সেখানে তোমাদের মোটামুটি একটা কনসেপ্ট তৈরি হয়েছে যে পৃষ্ঠটান বা সারফেস টেনশন কী। দেখো পৃষ্ঠটানের যে ঘটনা, সে ঘটনা আমরা প্রতিনিয়ত দেখবে যে কোনো পুকুর, সেই পুকুর বা যে কোনো একটা নদীতে, যখন নদী বলতে সেখানে মানে কোনো গর্ত, অর্থাৎ যেখানে যে জলটা আছে সেই জলে যদি ঢেউ না থাকে, তাহলে সেখানে যে ছোট ছোট পোকামাকড় বা মাকড়সা দেখবে সকালবেলার দিকে সেই পুকুরের উপরে বিন্দাস কী হচ্ছে, হেঁটে চলে যেতে পারছে, ঠিক আছে। কিন্তু মানুষ কিন্তু ওর যে জল, সে জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে না। এবার দেখো যে আরেকটাও লক্ষ্য করবে যে যখন ছোট ছোট পোকা বা মাকড়সা টাইপের যে কীটপতঙ্গ, সেই কীটপতঙ্গগুলো যদি ওই জলের উপর দিয়ে হেঁটে যায়, তাহলে মনে হবে যে জলের যে উপরিতল, সেই উপরিতলটা কিছুটা কি নেমে গেল, ঠিক আছে। অর্থাৎ আমি বলতে পারি একটা পাতলা যে চাদরের যে বা পাতলা যে স্তর, সেই স্তরের মতো কি একটা আচরণ করছে, যে জায়গাটা কীটপতঙ্গ থাকবে সেই জায়গাটা কি কিছুটা নেমে যাবে, ঠিক আছে। যেমন ধরে নাও একটা এরকম কাপড় ঝুলিয়ে দিয়ে তার উপরে যদি কোনো একটা তুমি একটা ক্রিকেট বল, সেই ক্রিকেট বলকে রাখো, তাহলে যে জায়গাটা ক্রিকেট বল থাকবে সেটা কি দেখবে নিচের দিকে নেমে যাবে। ঠিক লিকুইডের ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রেও ওই রকম ওর যে উপরিতল, সেই উপরিতলটা কি একটা টান টান চাদরের মতো কি আচরণ করে, ঠিক আছে। তাহলে এখানে ওই যে ওর যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠে কী হচ্ছে, একটা টান কাজ করছে, সেই পৃষ্ঠে যে টানটা কাজ করছে, সেই টানটাকে বলা হচ্ছে কি পৃষ্ঠটান। এবার এখানে ডেফিনেশনটা কিভাবে দেওয়া হয়, ডেফিনেশনটা দেওয়ার আরও কি কয়েকটা উদাহরণ বলছি। যেমন ধরো যে একটা তরল, সেই তরলের যে উপরিতল, সেই উপরিতলে যদি তুমি কোনো একটা হালকা কোনো একটা বস্তুকে, মানে তুমি যদি একটা ব্লেড, একটা তরল, তুমি হয়তো দেখা যাচ্ছে কোনো একটা বড় পাত্রে জল নিলে, সেই জলের উপরে তুমি যদি একটা ব্লেডকে হালকা করে আস্তে করে রাখো, তাহলে দেখবে ওই ব্লেডটা জলের উপরে কি থাকবে। কিন্তু যদি তুমি ওইটাকে একটু নড়িয়ে দাও, তাহলে তখন দেখবে ওই যে ব্লেড, সেই ব্লেডটা কি নিচের দিকে পড়ছে, নিচের দিকে নেমে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমে হালকাভাবে রাখলে ওই যে তরলের যে পৃষ্ঠ টান, সেই টানটা কাজ করছে, সেই টানের জন্য ওই যে ব্লেড, সেই ব্লেডটা কী হবে, সুন্দরভাবে থাকবে। তারপরে দেখবে কচুর পাতায় যখন জল পড়ে, সেই জলটা সাধারণত কী রকম হয়, গোলাকার হয়। অর্থাৎ যে কোনো তরলের ফোঁটা, সেই তরলের ফোঁটা কী হয়, সাধারণত গোলাকার হয়। গোলাকার কেন হয় এটা মনে রাখবে যে কোনো একটা তরল, সেই তরলের যে পৃষ্ঠতল, সেই পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা সবসময় চাই যে তার যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটাকে কম হোক। ওই জন্য কম করার জন্যে সেটা কি হবে, তার যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠকে একটা টান কাজ করবে। তাহলে এখান থেকে এরকমও কোশ্চেন আসে যে তরলের যে পৃষ্ঠ বা যে কোনো একটা তরলের যে ফোঁটা, সেই ফোঁটাটা কীরকম হয়, গোলাকার হয়। কেন গোলাকার হয়, তাহলে গোলাকার যদি হয় তাহলে একটা হচ্ছে তার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কী হবে, সব থেকে কম হবে। আর ওখানে যেহেতু একটা পৃষ্ঠটান কাজ করছে, তাহলে সেই পৃষ্ঠটানটাই ওই ক্ষেত্রফলটাকে কী করে দেবে, কমিয়ে দেবে। দেখো একই আয়তনের তুমি যদি বিভিন্ন আকৃতির বস্তু নাও, তুমি একই আয়তনের একটা ধরো ত্রিভুজ আকৃতি বস্তু নাও, একটা এরকম কি গোলক আকারের বস্তু নাও, ঠিক আছে, একটা এরকম আয়তকার আকারের বস্তু নাও, মানে প্রত্যেকটার যে আয়তন, সেই আয়তন সেম। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে যদি তুমি পৃষ্ঠ যে তল, সেই পৃষ্ঠতল যদি তুমি মেজার করো, তাহলে এই যে গোলাকার যে অংশটা বা গোলাকার যে বস্তু, সেই বস্তুর ক্ষেত্রে ওর যে পৃষ্ঠটা, মানে পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কী হবে, সব থেকে কম হবে। ওই জন্যে যে কোনো একটা বস্তু, সে বস্তুর মানে যে কোনো একটা যে লিকুইড, সেই লিকুইডের যে শেপ, সেই শেপটা কীরকম হয়, এরকম মানে যে স্ফেরিক্যাল বা গোলাকার যে শেপ, সেই গোলাকার শেপ হয়, ঠিক আছে। এটা ভালো করে মাথায় রাখবে। এবার দেখো গোলাকার শেপ হওয়ার আরেকটাও কারণ হচ্ছে, যদি ধরো নাও তরলের যে ফোঁটা, সেই ফোঁটা যদি এইরকম আকৃতি হয়, তাহলে দেখো সেন্টারের একটা যদি তুমি পয়েন্ট ধরে নাও, তাহলে দেখো এই সেন্টারে থেকে প্রত্যেকটা যে কণাগুলো আছে, এখানে দেখো এই আমরা বস্তুটাকে ধরে নিলাম বা লিকুইডটাকে ধরে নিলাম যে ত্রিভুজ আকৃতির শেপ হলো। তাহলে দেখো সেন্টারে যে এটা আছে, পার্টিকেলটা আছে বা পরমাণুটা আছে, তার উপরে চারিদিকে যে লব্ধি বল, সেই লব্ধি বলটা কী হতে হবে, অবশ্যই শূন্য হতে হবে। এবার যদি ধরো ওর যে শেপ, সেই শেপটা এরকম ত্রিভুজ আকৃতি হয়,
তো দেখো এইখানে এইদিকে এক রকমের বল কাজ করবে, এখানে এক রকমের বল কাজ করবে, এদিকে এক রকমের বল কাজ করবে, এইদিকে এক রকমের বল, এইদিকে একরকম, এরকম অনেক রকম কি বল কাজ করবে। তাহলে দেখো এইদিকে কণা বেশি আছে বলে এই যে অংশটা, সেই অংশটা কী হবে, বেশি পরে বল প্রযুক্ত হয়ে এই অংশটা নেমে যাবে, এই অংশটা এইদিকে ঢুকে গেল, এটা এইদিকে ঢুকে যাবে, এইটা দেখা যাচ্ছে একটু প্রসারিত হলো। তা আলটিমেট ওর যে আকৃতি বা ওর যে শেপ, সেই শেপটা কীরকম হবে, একটা স্ফেরিক্যাল শেপ, সেই স্ফেরিক্যাল শেপ কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তাহলে দেখো এইবার আমরা পৃষ্ঠ টান, যে সেই পৃষ্ঠ টান বা সারফেস টেনশন, তার ডেফিনেশনে আসব। সারফেস টেনশনের ডেফিনেশনটা এইভাবে দেওয়া হয় যে কোনো ধরে নাও একটা তরলের যে উপরিতল, মানে যে তরলের যে উপরিতল, সেই উপরিতলটা ধরে এরকম আছে, তাহলে তরলের উপরিতলে কী হচ্ছে, একটা টান কাজ করছে। সেই টানটা কোন বরাবর কাজ করে, উপরের যে পৃষ্ঠটা আছে, এটা মনে রাখবে, তরলের যে সারফেস টেনশন, সেই সারফেস টেনশন সবসময় কোথায় কাজ করে, সারফেসে কাজ করে। সারফেস টেনশন কিন্তু যে কোনো একটা লিকুইডের যে ইন্টারনাল স্পেস বা অভ্যন্তরীণ যে অংশ, সেই অভ্যন্তরীণ অংশে কি কখনোই কাজ করে না। পৃষ্ঠটান সবসময় কোথায় কাজ করে, পৃষ্ঠে কাজ করে। এবার পৃষ্ঠে কীভাবে টান টান আচরণ করে, তার মানে দেখো এখানে যে কোনো একটা তরলের পৃষ্ঠে যদি একটা রেখা কল্পনা করা হয়, তাহলে দেখো এইখানে পৃষ্ঠটানটা কোন দিকে কাজ করে, এরকম দেখো বাইরের দিকে, অর্থাৎ এই দিকে কী করছে, একটা টান কাজ করছে। তাহলে তরলের পৃষ্ঠটানের যদি ডেফিনেশন দেওয়া হয়, তাহলে সেই ডেফিনেশনটা কী হবে, ডেফিনেশন হচ্ছে যে কোনো একটা তরলের পৃষ্ঠে যদি কোনো একটা রেখা কল্পনা করা হয়, তাহলে ওই রেখার সঙ্গে লম্বভাবে এবং ওই তরলের যে পৃষ্ঠটা আছে বা যে পৃষ্ঠতলটা আছে, সেই তরলের সমান্তরালে একক দৈর্ঘ্যের উপরে যে ক্রিয়াশীল বল বা একক দৈর্ঘ্যের উপরে যে টান, সেই টানটাকে বলা হচ্ছে কি, পৃষ্ঠটান। ভালো করে দেখো, যে তরল পৃষ্ঠের উপরে যদি একটা রেখা কল্পনা করা হয়, তাহলে ওই রেখার সঙ্গে লম্বভাবে এবং তরলের যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠের সঙ্গে স্পর্শকীয়ভাবে বা সমান্তরালভাবে যে বলটা কাজ করে একক দৈর্ঘ্যে, সেই বলটাকে বলা হচ্ছে কি, পৃষ্ঠ টান বা সারফেস টেনশন। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে। তাহলে দেখো এখানে একটা রেখা টানলাম, এই দুই দিকে কী হচ্ছে, একটা টান কাজ করছে। এবার একক দৈর্ঘ্যে যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলটাকে বলা হচ্ছে কি, সারফেস টেনশন বা পৃষ্ঠ টান। তাহলে দেখো সারফেস টেনশনকে যদি ধরো আমরা এস দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে দেখো এস, সেই এস সমান কী হবে, এস ইকুয়াল টু দেখো হবে তোমার বল বাই দৈর্ঘ্য। ভালো করে দেখো, বল বাই দৈর্ঘ্য, এখানে দেখো একক দৈর্ঘ্যে যে ক্রিয়াশীল বল, ওই জন্য সারফেস টেনশনের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটি কী হবে, বল বাই দৈর্ঘ্য। এটা ভালো করে মনে রাখবে। এবার দেখো এখানে যেহেতু এর ইকুয়েশন বল বাই দৈর্ঘ্য, তাহলে এই ইকুয়েশন থেকে তার যে ইউনিট এবং তার যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটা আমরা পেয়ে যাব। তাহলে ফার্স্টে যদি আমরা ইউনিট বার করি, তাহলে ইউনিট কি হবে, ইউনিট ইকুয়াল টু দেখা হবে সিজিএস পদ্ধতিতে যদি বসাই, তাহলে ডাইন পার কি সেন্টিমিটার, আর এটা হলো কি সিজিএস ইউনিট, আর এসআই ইউনিট কি হবে, দেখো নিউটন পার কি মিটার। এটা হচ্ছে কি এসআই যে ইউনিট, সেই এসআই ইউনিটটা। এবার যদি তোমাকে বলা হয় সারফেস টেনশন, সেই সারফেস টেনশনের ডাইমেনশন কী হবে, তাহলে দেখো ডাইমেনশনটা ভালো করে মনে রাখবে। ডাইমেনশন, তাহলে ডাইমেনশন হচ্ছে দেখো এখানে ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাব, উপরে কি আছে, ফোর্স বাই কি লেন্থ, ফোর্সের যে ডাইমেনশন সেটা কি এম এল টি টু দি পাওয়ার কত -2, আর নিচে কি আছে দেখো লেন্থের ডাইমেনশন কত এল, তাহলে আলটিমেট কি আসছে দেখো এম টি টু দি পাওয়ার কত -2। তাহলে এটা হচ্ছে সারফেস টেনশন, সেই সারফেস টেনশনের ডাইমেনশন। ঠিক আছে, সারফেস টেনশনের ডাইমেনশনটা খুব ভালো করে মাথায় রাখবে। এবার দেখো এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি। ঠিক আছে, সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, খুব ভালো করে মাথায় রাখবে। সারফেস এনার্জি হচ্ছে, দেখো এখানে এই যে কোনো একটা লিকুইড, সেই লিকুইডের যে পৃষ্ঠতল, সেই পৃষ্ঠতলে কি হচ্ছে, একটা বল কাজ করছে। অর্থাৎ দেখবে ওই পৃষ্ঠে যে বলটা কাজ করছে, সেই বলটা বা যে টানটা কাজ করছে, সেই টানটা কি করবে, ওই লিকুইডের যে সারফেস, সেই সারফেসটা চাইবে সবসময় কি করে রাখতে, ছোট করে রাখতে। ঠিক আছে, টান করে রাখতে। তাহলে সারফেস টেনশনের কাজ হচ্ছে যে কোনো একটা লিকুইডের যে পৃষ্ঠতল, সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে কি কম করার।
এবার তুমি যদি যে কোনো একটা লিকুইডের যে পৃষ্ঠতল, সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে যদি বৃদ্ধি করতে চাও, তাহলে তোমাকে কী করতে হবে, একটা এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক কী করতে হবে, একটা বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে বাহ্যিক বল প্রয়োগ করে তার নির্দিষ্ট পরিমাণ দেখা যাচ্ছে একটা কি তুমি সরণ ঘটালে, তাহলে যখনই তুমি ওর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বৃদ্ধি করছো, তাহলে তোমাকে কী করতে হচ্ছে, একটা বল প্রয়োগ করে একটা কৃতকার্য করতে হচ্ছে। তাহলে যে পরিমাণ তুমি কৃতকার্য করবে সেই পরিমাণ কৃতকার্যটা কী হবে, ওই যে সারফেস, সেই সারফেসে কি পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি রূপে কি সঞ্চিত থাকবে। ঠিক আছে, তাহলে সেই শক্তিটাকে বলা হচ্ছে কি পৃষ্ঠ শক্তি, কারণ ওই শক্তিটা ওর যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠে কী হবে, স্টোর হয়ে থাকবে। তাহলে ওই এনার্জিটাকে বলা হচ্ছে কি সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি। ভালো করে দেখো, যে কোনো একটা লিকুইডের যে সারফেস সেটা কি কন্ট্রাস্ট হয়ে থাকতে চায়, অর্থাৎ ছোট হয়ে থাকতে চায়, তাহলে তাকে যদি তুমি বড় করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, একটা এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক কাজ করতে হবে, দিয়ে একটা কৃতকার্য করতে হবে। তাহলে যে পরিমাণ কৃতকার্য তুমি করছো, সেই পরিমাণ কৃতকার্য ওর মধ্যে কী হবে, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। সেই স্থিতিশক্তিটাকে বলা হচ্ছে কি তোমার পৃষ্ঠ শক্তি। এবার পৃষ্ঠ শক্তির ক্যালকুলেশন কিভাবে করা হয়, পৃষ্ঠ শক্তির ক্যালকুলেশন হচ্ছে একক ক্ষেত্রফলে যতটা পরিমাণে কাজ করতে হয় বা একক ক্ষেত্রফলে যতটা পরিমাণে কি পৃষ্ঠ শক্তি সঞ্চিত হয়, সেটাকেই পৃষ্ঠ শক্তি বলে। মানে একক ক্ষেত্রফলে যে পরিমাণ শক্তিটা সঞ্চিত থাকে সেটাকে বলা হচ্ছে কি পৃষ্ঠ শক্তি। তাহলে এখানে এই যে পৃষ্ঠ শক্তি, সেই পৃষ্ঠ শক্তির ইকুয়েশন হচ্ছে তোমার, দেখো ভালো করে, পৃষ্ঠ শক্তি, তাহলে পৃষ্ঠ শক্তি ইকুয়াল টু কি, তাহলে কার্য বাই কী হবে, দেখো ক্ষেত্রফল। ভালো করে মনে রাখো যে এখানে আমরা দেখলাম যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করতে কি আমাকে কার্য করতে হচ্ছে, তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে কোনো একটা তরলের উপরে যে পরিমাণ কার্য করতে হবে সেটা হবে কি পৃষ্ঠ শক্তি। ভালো করে মাথায় রাখবে। তাহলে এখানে দেখো পৃষ্ঠ শক্তি, সেই পৃষ্ঠ শক্তি কি আসছে, ডাব্লিউ বাই কত, এ, এটা ভালো করে মাথায় রাখবে। এবার এখানে এই ক্ষেত্রফল বলতে ক্ষেত্রফল বৃদ্ধি নাহলে কি ক্ষেত্রফল হ্রাস, এটা ভালো করে মাথায় রাখবে। এবার দেখো এখান থেকে পৃষ্ঠ শক্তির যে একক, সেই একক এবং মাত্রা এখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে পৃষ্ঠ শক্তির যদি আমরা ইউনিট দেখি বা একক দেখি, তাহলে সে এককটা কী হবে, উপরে দেখো কি আছে, উপরে আছে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের সিজিএস একক কি আর্ক, পার কী হবে দেখো সেন্টিমিটার তার স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে যদি বসায় তাহলে দেখো কী হবে জুল পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে যে সারফেস এনার্জি, সেই সারফেস এনার্জির কি ইউনিট। এবার এর যদি আমরা ডাইমেনশন বার করি, তাহলে সেই ডাইমেনশন কী আসছে, তাহলে দেখো ডাইমেনশনটা হবে তোমার ওয়ার্ক ডান বাই কত এরিয়া, তাহলে কার্য, সেই কার্যের মাত্রা কী হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর নিচে কি ক্ষেত্রফল, তার যে ডাইমেনশন সেটা কত এল স্কোয়ার, তাহলে দেখো এল স্কোয়ার কেটে গেল, তাহলে আলটিমেট কি আসবে এম টি টু দি পাওয়ার কত -2। দেখো তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা তরলের ক্ষেত্রে এর আগে আমরা যেটা দেখলাম সারফেস টেনশন আর সারফেস এনার্জি, সেই এনার্জির দুটো যে ডাইমেনশান, সেই দুটো ডাইমেনশনটা কি সেম। ঠিক আছে, কিন্তু দুটো কি এক জিনিস না। একটা হচ্ছে সারফেস টেনশন, মানে হচ্ছে একক দৈর্ঘ্যে যে ক্রিয়াশীল বল সেটা হচ্ছে সারফেস টেনশন, আর একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কি কৃতকার্য করতে হচ্ছে সেই কৃতকার্য ওটার মধ্যে সঞ্চিত থাকছে, সেটা হচ্ছে কি সারফেস এনার্জি। ঠিক আছে, এইবার আমরা যে কোনো একটা লিকুইডের ক্ষেত্রে এই সারফেস যে এনার্জি, সেই সারফেস এনার্জির ইকুয়েশনটা কী হবে, সেই বা যে কোনো একটা তরলের ক্ষেত্রে সারফেস এনার্জি তার পরিমাণটা কত হবে সেটা আমরা বার করব। ঠিক আছে, কিভাবে বার করব, বা এখান থেকে এটা তুমি বলতে পারো যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সারফেস টেনশন আর সারফেস এনার্জি যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটা কি সেম। এখান থেকে এটা প্রমাণ করা যায় যে কোনো একটা লিকুইডের ক্ষেত্রে সারফেস টেনশন আর সারফেস এনার্জি দুটো কি হয়, ইকুয়াল হয়। তাহলে এবার যেটা আমরা দেখব যে পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক আছে কিনা, সেই সম্পর্কটা দেখব। তাহলে পৃষ্ঠ টান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্কটা আমরা নির্ণয় করব। তাহলে পৃষ্ঠ টান ও পৃষ্ঠ শক্তির মধ্য সম্পর্ক, ভালো করে এইটা করবে। এটা দেখবে পরীক্ষায় প্রচুর দেয় যে পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তি মানে তার যে সম্পর্ক, সেই সম্পর্কটা নির্ণয় করো। এবার পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তি কি পরস্পর সমান হয়, বা এরকম কোশ্চেন আসে যে দেখাও যে
পৃষ্ঠটান আর পৃষ্ঠশক্তি পরস্পর কি সমান। তাহলে কীভাবে দেখাবো, ভালো করে দেখো। দেখো এখানে আমরা এরকম একটা ফ্রেম তৈরি করলাম, ধরে নাও এটা পি কিউ, এটা আর, আর এটা এস, একটা ফ্রেম তৈরি করা হলো, ঠিক আছে। এই ফ্রেমের এইখানে আমরা একটা এবি তারের মতো দিয়ে দিলাম। এবি তারটা কি করতে পারে, এখানে এবি যে তার, সেই এবি তারটা যেতে পারে এইদিকে, আবার এবি তারটা নিচের দিকে নামতে পারে, ঠিক আছে। এইবার এই যে টোটাল ফ্রেমটা, সেই ফ্রেমটাকে কী করলাম, যে কোনো একটা সাবান জল, সেই সাবান জলে কি ডুবিয়ে নিলাম। দেখবে ছোট ছোট বাচ্চারা যে কচার আঠা বা দেখবে সাবান বা সার্ফ যে জল, সেই ফেনা করে দিয়ে ছোট একটা এরকম টাইপের করবে, দেখবে এরকম টাইপের করে দিয়ে ওইটাকে ওই সাবান জল বা সার্ফের জলে ডুবিয়ে তারপরে এটাকে যদি তোলা হয়, যে ফুঁ দিলে দেখবে বুদবুদের আকারে কী হয়, বাবলগুলা বেরিয়ে যায়। অর্থাৎ এটাকে যদি আমরা সাবান জলে ডোবাই বা যে কোনো একটা সার্ফের জলে ডোবাই, তাহলে এই যে মাঝখানের অংশ, সে মাঝখানের অংশে কি একটা স্তর তৈরি হয় বা স্তর আটকে যায়। তাহলে এখানে এই যে ফ্রেমটা আমরা তৈরি করলাম, এই ফ্রেমটাকে যদি কোনো সাবান জল বা যে কোনো একটা সার্ফের জলে আমরা ডুবিয়ে তুলি, তাহলে কী হবে, মাঝখানে যে এই অংশ, সেই অংশটা কী হবে, একটা স্তর সেই বা একটা আস্তরণ কী হবে, তৈরি হবে। তাহলে দেখো এইখানে এই যে মাঝখানের অংশ, সেই মাঝখানের অংশে কী হলো, একটা স্তর তৈরি হলো। তাহলে মাঝখানের অংশে যখনই স্তর হবে, তাহলে দেখো এইখানে এই যে এবি অংশ, সেই এবি অংশের উপরে কী হবে, একটা বল প্রযুক্ত হবে। অর্থাৎ পৃষ্ঠটান, সেই পৃষ্ঠটানটা কী করবে, এবি যে অংশটা আছে, সেই এবি অংশটাকে এই যে কিউআর, সেই কিউআর অংশের দিকে কি একটা বল প্রয়োগ করবে, ঠিক আছে। এবার তুমি ধরে নাও এখানে এবির যে দৈর্ঘ্য, সেই এবির দৈর্ঘ্যটা কত, এল, আর এখানে যে পৃষ্ঠটানটা কাজ করছে, সেই পৃষ্ঠটানটা কত, টি। তাহলে দেখো এবি তারের উপরে এই কিউআর অংশের দিকে যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বল কত হবে। তাহলে দেখো এবি তারে ক্রিয়াশীল বল এটা সমান কী হবে, দেখো আমরা পৃষ্ঠটানের ইকুয়েশন কি পেয়েছিলাম, পৃষ্ঠটান এস, সেই এস ইকুয়াল টু কী ছিল, বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ দেখো এফ বাই কত, এ, বল বাই দৈর্ঘ্য, অর্থাৎ এফ বাই এল। তাহলে এখানে দেখো বল সমান কী হবে, বল ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি সারফেস টেনশন ইনটু কি লেন্থ। তাহলে দেখো এখানে এবি তারের যে লেন্থ, সেই লেন্থটা আমরা কত ধরে নিয়েছি, এল। তাহলে এবি তারের উপরে ক্রিয়াশীল বল কত হবে, তাহলে বল ইকুয়াল টু কি, সারফেস টেনশন ইনটু কি তার যে লেন্থ, সেই লেন্থটা। এবার এখানে আর একটা কি 2 দিয়ে গুণ হবে, তাহলে এখানে টোটাল যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলটা কত আসবে, 2 ইন্টু এস ইন্টু কত, এল। কেন এটা হচ্ছে, দেখো এখানে যখনই আমরা এটাকে সাবান জলে বা যে কোনো একটা তরলে বা সার্ফের জলে ডুবিয়ে আবার তুলে নিয়েছি, দেখো উপরের দিকে একটা পৃষ্ঠ থাকবে, আবার নিচের দিকেও কি একটা পৃষ্ঠ থাকবে। অর্থাৎ তুমি দেখো এটা খাতাটাকে যদি তুমি ওটা এরকম ভাবো, তাহলে দেখবে এরকম হচ্ছে যে উপরের যে অংশ, সেই উপরে কি আছে, একটা পৃষ্ঠ আছে। তাহলে উপরের পৃষ্ঠে কী হবে, একটা সারফেস টেনশন কাজ করবে, আর নিচের যে পৃষ্ঠ, সেই নিচের পৃষ্ঠেও কি একটা সারফেস টেনশন কাজ করবে। তাহলে যেহেতু এখানে দুটো পৃষ্ঠ আছে, তাহলে দুটোই পৃষ্ঠে কী হবে, সারফেস যে টেনশন সেটা কাজ করবে। ওই জন্য এখানে কি করা হয়, 2 দিয়ে একটা মাল্টিপ্লাই করা হয়। তাহলে এতটা পরিমাণে বল ওর উপরে কী হবে, প্রযুক্ত হবে, ঠিক আছে। তাহলে এখানে এই যে ফ্রেম, সেই ফ্রেমে এইদিকে কী হচ্ছে, একটা তোমার বল প্রযুক্ত হচ্ছে। এইবার এই যে ফ্রেমটা আছে, অর্থাৎ এবি যে ফ্রেম, তাহলে সেই এবি ফ্রেমকে যদি তুমি এই দিকে টানো, অর্থাৎ তুমি ধরে নাও এবিটাকে তুমি এ ড্যাশ বি ড্যাশে তুমি নিয়ে আসলে, দিয়ে এর যে দৈর্ঘ্যটা তুমি পরিবর্তন করলে, সেই দৈর্ঘ্যটা কত, ডিএক্স। দেখো তাহলে এখানে এই যে এবি দৈর্ঘ্য, তার ওখানে কি কিউআর দিকে কি একটা ফোর্স অ্যাপ্লাই হয়ে আছে, সেটা কত, সেই ফোর্সটা 2s ইন্টু কত, এল। এবার ওই বলের বিরুদ্ধে তুমি কি করলে, তাকে এ ড্যাশ বি ড্যাশ বিন্দুতে নিয়ে আসলে, অর্থাৎ ডিএক্স পরিমাণে কি বলের বিরুদ্ধে সরালে। তাহলে ওই বলের বিরুদ্ধে যখনই তুমি ওর সরণ ঘটাবে, তা তোমাকে কি করতে হবে, একটা কৃতকার্য করতে হবে। তাহলে দেখো ওই 2s ইন্টু এল, ওই বলের বিরুদ্ধে ডিএক্স পরিমাণে সরণ ঘটাতে কৃতকার্য কী হবে, কৃতকার্য আমরা জানি কি হয়, বল ইন্টু সরণ। তাহলে দেখো 2s এল বলের বিরুদ্ধে ডিএক্স পরিমাণ সরণ ঘটাতে কৃতকার্য, কৃতকার্য কত হবে,
দেখো কৃতকার্য সমান আমরা কি জানি, বল ইন্টু সরণ, তাহলে দেখো হচ্ছে 2SL ইন্টু কী হচ্ছে ডিএক্স। ভালো করে দেখো, এই দিকে বল কাজ করছে আর তুমি এই দিকে কী করছো, তাকে সরাচ্ছ, তাহলে নিশ্চয়ই তোমাকে কী করতে হবে, একটা কাজ করতে হবে। তাহলে সেই কাজ ইকুয়াল টু কী হবে, বা কৃতকার্য সমান আমরা জানি বল ইন্টু কি সরণ, তাহলে এখানে যে বলটা কাজ করছে সেটা কত 2SL, আর এখানে যে সরণটা ঘটালাম সেই সরণটা কত ডিএক্স। ঠিক আছে, এইবার এখানে দেখো এই যে তারটা আমরা এর যে দৈর্ঘ্য মানে একে এদিকে টেনে নিয়ে এসেছি, তাহলে এই যে টেনে নিয়ে আসলাম তার জন্যে এর যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে। তাহলে দেখো ডিএক্স পরিমাণে সরণ ঘটালে, ডিএক্স পরিমাণ সরণ ঘটাতে, ডিএক্স পরিমাণ সরণ ঘটালে ক্ষেত্রফল বৃদ্ধি। দেখো ক্ষেত্রফল বৃদ্ধি তাহলে কত হবে, দেখো ক্ষেত্রফল তাহলে এখানে উপরে যে অংশটা ক্ষেত্রফল কি, এটা যেহেতু কি আয়তকার অংশ, তাহলে উপরের যে অংশটা তার ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল দেখো হয় দৈর্ঘ্য ইন্টু কী হয় প্রস্থ, তাহলে এল ইন্টু কত ডিএক্স। এবার দেখো যেহেতু উপরেও একটা তল আছে নিচেও একটা তল আছে, তাহলে এখানে কটা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, দুটো, এল ইন্টু ডিএক্স পরিমাণে, তাহলে এখানে ক্ষেত্রফল বৃদ্ধি কী আসছে, দেখো 2L ইন্টু কত ডিএক্স। তাহলে এখানে দেখো এই এবি অংশটাকে এ ড্যাশ বি ড্যাশে আনতে আমার যে কৃতকার্য করতে হলো সেই কৃতকার্য এইটা, আর তার জন্য যে ক্ষেত্রফল বৃদ্ধি সেই ক্ষেত্রফল বৃদ্ধি এইটা হলো। এবার যদি দেখো যদি আমরা পৃষ্ঠ শক্তি বার করি, তাহলে পৃষ্ঠ শক্তি ইকুয়াল টু কী ছিল, পৃষ্ঠ শক্তি ইকুয়াল টু ছিল তোমার কৃতকার্য বাই ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল বলতে ক্ষেত্রফল বৃদ্ধি। ঠিক আছে, তাহলে দেখো 2L ইন্টু ডিএক্স পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করতে, ক্ষেত্রফল বৃদ্ধিতে মানে সঞ্চিত শক্তি বা পৃষ্ঠ শক্তি বৃদ্ধিতে, দেখো শক্তি বলতে পৃষ্ঠ শক্তি লেখো, তাহলে পৃষ্ঠ শক্তিকে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি তাহলে ই ইকুয়াল টু কী হবে, তাহলে পৃষ্ঠ শক্তি ইকুয়াল টু আমরা কি দেখলাম, কার্য বাই কি ক্ষেত্রফল, তাহলে এখানে কার্য কত হয়েছে 2S ইন্টু এল ইন্টু কত ডিএক্স, আর এই কার্যটার জন্য ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 2 ইন্টু এল ইন্টু কত ডিএক্স। তাহলে দেখো ডিএক্স কেটে গেল, এল কেটে গেল, 2 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ই, সেই ই ইকুয়াল টু কত এস। অর্থাৎ দেখো এখানে তরলের যে পৃষ্ঠ টান আর সেই পৃষ্ঠ শক্তি দুটো কী হচ্ছে, ইকুয়াল হচ্ছে। ঠিক আছে, তবে এখানে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো এখানে এটা ধরে নিতে হবে এই যে তরলের যে পৃষ্ঠতল, সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা বৃদ্ধি করেছি, অর্থাৎ এ থেকে এ ড্যাশ বিন্দুতে আসলো, তার জন্য মোট ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো 2L ইন্টু কত ডিএক্স। তাহলে এখানে এটা ধরে নিতে হবে যে এই পরিমাণ যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এই ক্ষেত্রফল বৃদ্ধির সময় ওর যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা কী ছিল, কনস্ট্যান্ট ছিল, অর্থাৎ এর যে আমরা ধরে নিচ্ছি এর যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের কি কোনো রকম পরিবর্তন হয়নি। ঠিক আছে, তাহলে যদি টেম্পারেচারের কোনো পরিবর্তন না হয় তা তখন এই পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তি পরস্পর কী হবে, সমান হবে। খুব ভালো করে মাথায় রাখবে যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা তরলের ক্ষেত্রে পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তি দুটো কি সমান হচ্ছে। কখন হবে সমানটা, যদি ওখানে ওর ক্ষেত্রফল বৃদ্ধির সময় কোনো রকম কি তাপমাত্রা, সেই তাপমাত্রার পরিবর্তন যদি না হয়, তাহলে তাপমাত্রার যদি পরিবর্তন না হয় তাহলে তখনই কী হবে, এই সারফেস এনার্জি আর সারফেস টেনশনটা কি ইকুয়াল হবে। যদি তোমার টেম্পারেচারটা চেঞ্জ হয় তাহলে তখন কিন্তু সারফেস এনার্জি আর সারফেস টেনশনটা কি সমান হবে না। তাহলে এটা মনে রাখবে, তাপমাত্রা স্থির রাখলে তবে কোনো একটা লিকুইডের ক্ষেত্রে কি সারফেস টেনশন আর সারফেস এনার্জিটাকে ইকুয়াল হবে। এবার যদি ধরো তাপমাত্রা স্থির না থাকে, অ্যাকচুয়ালি তাপমাত্রা কি স্থির হয় না, খুব সামান্য হলেও কি ওর যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা কি চেঞ্জ হয়। কীরকমভাবে, ধরো এ বি যেটা ছিল সেটাকে আমরা কোথায় নিয়ে আসলাম, এ ড্যাশ বি ড্যাশ বিন্দুতে নিয়ে আসলাম, তাহলে এখানে ক্ষেত্রফলটা কি বৃদ্ধি পেল, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কিভাবে পাচ্ছে, ওই লিকুইডটার অভ্যন্তরে যে অণুগুলা ছিল সেই অণুগুলা কী হবে, লিকুইডের উপরে চলে এসে এর যে সারফেস যে এরিয়া, সেই সারফেস এরিয়াটা কি করবে, ইনক্রিজ করবে। ভালো করে দেখো, এই যে
এখানে এ ড্যাশ মানে এ বি এ ড্যাশ বি ড্যাশ এখানে যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলে যে অণুগুলো আছে সেই অণুগুলো আগে কোথায় ছিল? আগে দেখো এই যে ফ্রেমটা, সেই ফ্রেমটার কি ভিতরে ছিল, তাহলে সেটা উপরে উঠে এসে কী হয়েছে, ওর যে টেম্পারেচার সারফেস যে এরিয়া, সেই সারফেস এরিয়াটা কি ইনক্রিজ করেছে। এবার মনে রাখবে এই সারফেস এনার্জি যে ইনক্রিজ হয়েছে, এই সারফেস এরিয়া, তাহলে তখন ওই যে অণুগুলা ভিতরে ছিল সে ভিতরে থেকে যখন সেটা উপরে চলে আসবে, তার যে গতিশক্তি, সে গতিশক্তিটা কি কমে যাবে। আর গতিশক্তি যদি কমে যায় তাহলে তার যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটাও তখন কী হবে, ডিক্রিজ করবে। কারণ দেখো ক্লাস 10-এ তোমরা পড়েছ গ্যাসের, পদার্থের গ্যাসীয় অবস্থাতে যে কোনো একটা গ্যাসের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা কার উপর ডিপেন্ডেন্ট, তার যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, সে গতিশক্তির উপরে কি নির্ভরশীল। তাহলে যখনই ওই সারফেস থেকে ওই লিকুইডের যে কণা, সে কণাগুলো উপরে উঠে আসবে, তাহলে তার যে এটা টেম্পারেচার, সেই টেম্পারেচারটা কী হবে, চেঞ্জ হবে। এবার টেম্পারেচারটাকে যদি তুমি একই পরিমাণে রাখতে চাও, তাহলে তোমাকে বাইরে থেকে কী করতে হবে, একটা হিট এনার্জি দিতে হবে। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো যে যখনই আমরা এ বি থেকে এ ড্যাশ বি ড্যাশ বিন্দুতে ওই ফ্রেমটার যে এটাকে নিয়ে আসবো তারটাকে, তাহলে এখানে দেখো আমাকে দুই রকমভাবে এনার্জি সাপ্লাই করতে হবে। একটা হচ্ছে যখন আমরা এই এ বি থেকে এ ড্যাশ বি ড্যাশে নিয়ে আসছি, তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, একটা ওয়ার্ক ডান করতে হবে। আর ওর টেম্পারেচার, সেই টেম্পারেচারটাকে সেম রাখতে গেলে আমাকে কি করতে হবে, বাইরে থেকে একটা হিট এনার্জি কি অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি ওই যে বস্তুটার যে মধ্যে সঞ্চিত শক্তি, সেই সঞ্চিত দেখো ওখানে যে হিট এনার্জিটা দিচ্ছি, সেই হিট এনার্জিটাও কী হচ্ছে, ওই পৃষ্ঠের মধ্যে সঞ্চিত থাকছে। আবার এই যে আমরা কি করছি, ক্ষেত্রফল বৃদ্ধি করছি, তাহলে সেই ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে পরিমাণ কার্য করতে হচ্ছে, সেই কার্যটা কি হচ্ছে, ওর মধ্যে সঞ্চিত থাকছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সেই ইকুয়ালটা কি, তার যে সারফেস টেনশন বা সারফেসের জন্য যে এনার্জি, সেই এস প্লাস কী হবে, এখানে একটা যে তাপটা দিতে হচ্ছে, সেই তাপ কত দেওয়া হলো, এইচ পরিমাণে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে সারফেস এনার্জি, সেই সারফেস এনার্জি ইকুয়াল টু তখন কী আসছে, সারফেস টেনশন প্লাস কত, এইচ বা হিট এনার্জি যেটা দেওয়া হচ্ছে, সেই হিট এনার্জিটা। এবার মনে রাখবে এই থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার সাহায্যে এটা প্রমাণ করা যায়, এই এইচের যে ভ্যালু, সেই এইচের ভ্যালু হয় তোমার মাইনাস থিটা ইন্টু ডিটি বাই কত, ডি থিটা। যেখানে থিটাটা হচ্ছে কি, থিটাটা হচ্ছে কেলভিন স্কেল বা পরম স্কেলে ওই লিকুইডের টেম্পারেচার, আর ডিটি বাই ডি থিটা এটা হচ্ছে যে টেম্পারেচারের রেসপেক্টে তোমার সারফেস যে টেনশান, সেই সারফেস টেনশানটা কতটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা দেখো এই জায়গাটা তোমরা একটু মনে রাখবে, কারণ এইটার প্রমাণটা তোমাদের এখানে নেই। তাহলে দেখো আলটিমেট কী আসছে, সেই ইকুয়াল টু এস মাইনাস দেখো থিটা ইন্টু ডিটি মাইনাস ডিটি বাই কত, ডি থিটা। তাহলে দেখো যদি কোনো টেম্পারেচারের চেঞ্জ না হয়, তাহলে দেখো টোটাল এই পার্টটা কি জিরো হয়ে যাবে, অর্থাৎ উষ্ণতার যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে দেখো তখন সারফেস এনার্জি আর সারফেস টেনশন কি ইকুয়াল হবে। যদি টেম্পারেচারের চেঞ্জ হয় তাহলে তখন কি ইকুয়াল হবে না। এবার সাধারণত তরলের ক্ষেত্রে এই টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয়, তাহলে যে সারফেস টেনশন, সেই সারফেস টেনশনটা কি ডিক্রিজ হয়। তাহলে আলটিমেট টোটাল এই যে রাশিটা, এই রাশিটা কি নেগেটিভ আসে। তাহলে এই রাশিটা অ্যাকচুয়ালি তখন ইকুয়েশনটাকে, এই টোটাল রাশিটা কি নেগেটিভ, তাহলে নেগেটিভ যদি হয় তাহলে দেখো সেই ইকুয়াল টু কী হবে, প্লাস থিটা ইন্টু কত, ডিটি বাই কত, ডি থিটা, এটা চলে আসবে। তাহলে দেখো এখান থেকে আমরা এটা লিখতে পারি যে সেই ইটা অলওয়েজ গ্রেটার দেন কী হবে, এস হবে। ভালো করে দেখো, যেহেতু এখানে যে কোনো একটা লিকুইডের ক্ষেত্রে তার যে টেম্পারেচার, সেই টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয়, তাহলে তার যে সারফেস টেনশান, সে সারফেস টেনশান, আচ্ছা এটাকে আমরা সারফেস টেনশানকে এস ধরেছি, তাহলে এটা ডিএস বাই ডি থিটা হবে। ঠিক আছে, এটা ভালো করে একটু ঠিক করে নেবে। তাহলে এটা হচ্ছে কি ডিএস বাই ডি থিটা, অর্থাৎ টেম্পারেচারের রেসপেক্টে সারফেস যে টেনশান, সেই সারফেস টেনশনটা কি চেঞ্জটা হচ্ছে, সেই চেঞ্জটা। তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলে সারফেস টেনশন কি ডিক্রিজ করে, তাহলে টোটাল এই রাশিটা কি নেগেটিভ আসবে, আর এখানে একটা নেগেটিভ, তাহলে আলটিমেট কি প্লাস হয়ে গেল। তাহলে দেখো এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে সেই ইটা কী হবে, অলওয়েজ গ্রেটার দেন কী হবে, এস হবে। ঠিক আছে, এইবার যদি ধরো কোনো একটা লিকুইডের ক্ষেত্রে একেবারে ধরো টেম্পারেচারের যে চেঞ্জ, সেই চেঞ্জটা না হয়,
তাহলে টেম্পারেচারের চেঞ্জ না হলে ডিএস বাই ডি থিটা এটা ইকুয়াল টু যদি ধরো 0 হয় তাহলে তখন দেখো ই, সেই ই ইকুয়াল টু কী হবে, এস হবে। অর্থাৎ এখানে ফার্স্টে যেটা আমরা ধরে নিয়েছিলাম যে ক্ষেত্রফল বৃদ্ধির সময় যদি কি হয়, তরলের যে তাপমাত্রা সেই তাপমাত্রার কোনো পরিবর্তন না হয় তাহলে তখন কি হবে, সারফেস টেনশন আর সারফেস এনার্জি কী হবে, ইকুয়াল হবে। ওকে, এবার আমরা দেখব যে সারফেস যে টেনশন সেই সারফেস টেনশন কি কি বিষয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ যে কোনো একটা তরলের সারফেস কিভাবে মানে কখন বৃদ্ধি পাবে কখন হ্রাস পাবে বা আর কি কি বিষয়ের উপর ডিপেন্ডেন্ট সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে এবার দেখো পৃষ্ঠটান কি কি বিষয়ের উপর নির্ভর বা পৃষ্ঠটানের বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীলতা। তাহলে পৃষ্ঠটান কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা আমরা দেখব। তাহলে 1 নাম্বার মনে রাখবে তাপমাত্রার সঙ্গে কিভাবে পরিবর্তন হয়। ঠিক আছে, তাপমাত্রার সঙ্গে সারফেস টেনশন কিভাবে চেঞ্জ হয়। একটু আগে বললাম যে সারফেস টেনশন তাপমাত্রার সঙ্গে কি ব্যস্ত অনুপাতে পরিবর্তন, অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে যে কোনো একটা লিকুইডের ক্ষেত্রে যে সারফেস টেনশন সেই সারফেস টেনশনটাকে ডিক্রিজ করবে। অর্থাৎ এর ক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে তোমার টি ড্যাশ বা এস ড্যাশ এটা ইকুয়াল টু এস ইন্টু 1 মাইনাস আলফা ইন্টু T2 মাইনাস T1, যেখানে এসটা হচ্ছে তোমার T1 ডিগ্রি সেলসিয়াসে সারফেস টেনশন আর এস ড্যাশটা হচ্ছে T2 ডিগ্রি সেলসিয়াসে কি সারফেস টেনশন, আর এটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এটা আমরা বলতে পারি যে এসের যে ভ্যালু, এই এস ড্যাশের যে ভ্যালু সেই এস ড্যাশের ভ্যালু কী হবে, এসের থেকে কম হবে যদি কি হয় তাপমাত্রা বৃদ্ধি পায়। বা এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারবো যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে যে কোনো একটা তরলের যে সারফেস টেনশন সেই সারফেস টেনশনটা কী হবে, সবসময় ডিক্রিজ করবে। ঠিক আছে, এরপরে আছে যে তরলের যে দূষণ সেই দূষণের উপরে কিভাবে এই সারফেস টেনশনটা নির্ভরশীল হয়, দূষণ। ঠিক আছে, 2 নম্বর এই দূষণটা ভালো করে মনে রাখবে। এবার এই দূষণ আবার 2 রকমের হয়, একটা হচ্ছে অজৈব পদার্থ দূষণ, মানে তরলের সঙ্গে যদি অন্য কোনো পদার্থ কি মিশে থাকে। এবার 1 নম্বর হচ্ছে দেখো অজৈব পদার্থ, অর্থাৎ যদি কোনো একটা তরলে অজৈব পদার্থ মিশে থাকে তাহলে তার সারফেস টেনশন কী হবে, অর্থাৎ ধরো একটা বিশুদ্ধ জল আছে তার সারফেস টেনশন আর ওই বিশুদ্ধ জলে যদি অন্য কিছু কি মিশে থাকে তাহলে তার যে সারফেস টেনশন সেই দুটোর আমরা কম্পেয়ার করব। তাহলে এটা মনে রাখবে যে কোনো একটা তরল বা জলে যদি অন্য কোনো অজৈব পদার্থ মিশে থাকে তাহলে যে তার যে সারফেস টেনশন সেই সারফেস টেনশনটা কী হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, অর্থাৎ দেখো বিশুদ্ধ জলের সারফেস টেনশন যা, বিশুদ্ধ জলে যদি তোমার লবণ মিশে থাকে, দেখো লবণ মানে কি NaCl, লবণ হচ্ছে NaCl, এটা হচ্ছে কি একটা অজৈব পদার্থ। তাহলে অজৈব পদার্থ যদি কোনো একটা লিকুইডে মিশে থাকে তাহলে সেই লিকুইডটার যে সারফেস টেনশন সেই সারফেস টেনশনটা কী হবে, বৃদ্ধি পাবে। আর 2 নম্বর আরেকটা হচ্ছে কি জৈব পদার্থ, জৈব পদার্থ যদি কোনো একটা তরলে মিশে থাকে তাহলে সেটা তখন কী হবে, তার যে পৃষ্ঠটান সেই পৃষ্ঠটানটা কী হবে, হ্রাস পাবে। অর্থাৎ জলে যদি কোনো তেল জাতীয় কোনো পদার্থ মিশে থাকে তাহলে তখন তরলের যে পৃষ্ঠটান বা জলের পৃষ্ঠটানটা কী হবে, হ্রাস পাবে। ওই জন্য দেখবে তোমরা লক্ষ্য করবে যে বাড়িতে যখন ভাত রান্না করে যে ওই ভাতের হাঁড়িতে ওই বুদবুদগুলো উঠে যখন এইগুলোকে উতলে যায় তখন ওই হাঁড়িতে যদি তুমি হালকা পরিমাণে একটু তেল দিয়ে দাও তাহলে ওইটা কি আর উতলে যাবে না। কেন যাবে না, কারণ যখনই তুমি তেল মিশিয়ে দিলে ওর যে পৃষ্ঠটান সেই পৃষ্ঠটানটা কী হয়ে যাবে, কমে যাবে। আর আগে যে বড় বড় বুদবুদ তৈরি হচ্ছিল সে বড় বড় বুদবুদ কি এখন আর তৈরি হতে পারবে না। কীরকম তৈরি হবে, ছোট ছোট বুদবুদ তৈরি হবে। আর ছোট ছোট বুদবুদ তৈরি হওয়া মানে কি তার যে ভলিউম সে ভলিউমটা কী হয়ে যাবে, কম হয়ে যাবে। তাহলে পৃষ্ঠটান যত বেশি হবে সেখানে বড় বড় কি বুদবুদ তৈরি হবে। কেন, কারণ বেশি পরিমাণে টান থাকলে তো সেখানে কি বুদবুদটা বড় পরিমাণে বুদবুদটা ওইটা ধরে রাখতে পারবে ওই টানটাকে, কিন্তু ওখানে যদি তুমি তেল মিশিয়ে দাও তাহলে তখন কী হবে, ছোট ছোট তৈরি হবে। ওই জন্যে যখন যারা ধরো জাহাজ চালায় বড় বড় সমুদ্রে যায়, সে সমুদ্রে যখন প্রচণ্ড পরিমাণে ঢেউ ওঠে তখন ওইখানে কি করে দেয়, ওই ঢেউয়ের ওখানে তেল মিশিয়ে দেয়। ঠিক আছে, তেল যদি মিশিয়ে দেয়
তাহলে ওখানে কি বড় বড় ঢেউ উঠতে পারবে না। দেখবে নদীর তুলনায় সমুদ্রে কি অনেক বড় বড় ঢেউ ওঠে, কেন? কারণ সমুদ্রে কি হয়, লবণ মিশে থাকে, তাহলে ওর যে সারফেস টেনশন সেই সারফেস টেনশনটা কি অনেক বেশি, তাহলে সারফেস টেনশন বেশি হওয়ার জন্যে ওখানে যে ঢেউটা তৈরি হয় সেই ঢেউটা কি অনেক বড় বড়, কিন্তু নদীতে দেখবে সেই তুলনায় অনেক ছোট ছোট কি ঢেউ তৈরি হয়। কেন? কারণ নদীর জলে কি লবণ মিশে নেয়, লবণ মিশে নেয় মানে তার যে পৃষ্ঠটান সেই পৃষ্ঠটানটা কম, তাহলে ওই জন্য এখানে কী হবে, ছোট ছোট যে ঢেউ সেই ছোট ছোট ঢেউ তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা ভালো করে মনে রাখবে। আর একটা হচ্ছে তরলের যে উপরিস্থিত মাধ্যম, সেই তরলের উপরিস্থিত মাধ্যমের উপরেও কিন্তু পৃষ্ঠটান ডিপেন্ড করে। তরলের উপরে যদি ধরো শুকনো বায়ুর পরিবর্তে জলীয় বাষ্প থাকে, তাহলে তার যে পৃষ্ঠটান সেই পৃষ্ঠটানটা কী হবে, তখন চেঞ্জ হবে। তাহলে দেখো উপরিতলের মাধ্যম, উপরিতলে মাধ্যম, তাহলে উপরিতলে কি মাধ্যম আছে তার উপরে কি পৃষ্ঠটান যেটা সেই পৃষ্ঠটান নির্ভর করবে। ঠিক আছে, তাহলে এখানে মনে রাখবে যে কোনো একটা জল, সে জলের উপরে যদি তোমার শুষ্ক বায়ু না থেকে কোনো জলীয় বাষ্প থাকে, তাহলে তার যে পৃষ্ঠটান সেই পৃষ্ঠটানটা কী হবে, কমে যাবে। দেখো এখানে জলীয় বাষ্প মানে এটা তুমি বলতে পারো যে জলীয় বাষ্প মানে তার যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা কি বেশি, আর একটু আগে আমরা দেখলাম টেম্পারেচার যদি বেশি হয় তাহলে তার যে সারফেস টেনশন সেই সারফেস টেনশন কি কমে যায়। ওই জন্যে তরলের উপরি যে তল, সেই তলে কি মাধ্যম আছে সে মাধ্যমের উপরেও কি সারফেস টেনশন ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে যদি শুষ্ক বায়ুর পরিবর্তে অন্য যে কোনো মাধ্যম থাকে, তাহলে সেখানে যে পৃষ্ঠটান সেই পৃষ্ঠটানটা কি কমে যাবে। আর একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে আধান। ঠিক আছে, বা চার্জ। তাহলে আধান যদি কোনো একটা, এটা মনে রাখবে যে কোনো একটা লিকুইডে যদি কোনো আধান মিশে থাকে, তাহলে সেখানে কি হবে, ওই তরলটার যে সারফেস টেনশন সেই সারফেস টেনশন কি কমে যাবে। তাহলে পৃষ্ঠটান কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে, এটা প্রত্যেকটা দেখো এখানে 4টে পয়েন্ট আমরা দেখলাম। একটা হচ্ছে তাপমাত্রা, তারপরে দূষণ আবার দুই রকমের, একটা হচ্ছে অজৈব একটা জৈব, আর তারপরে দেখো কি আছে তরলের যে উপরিতলের যে মাধ্যম সেই মাধ্যমের উপরে কিভাবে নির্ভরশীল, আর একটা হচ্ছে আধান। ঠিক আছে, আর এটা মনে রাখবে এই যে ফার্স্টে আর একটা যেটা করেছিলাম যে পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তির মধ্যে যে সম্পর্ক, বা এটা পরীক্ষায় আসে যে দেখাও যে পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তি পরস্পর কি সমান হয়, এই প্রমাণটা খুব ভালো করে দেখে রাখবে, এটা পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, তারপরে পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তির মাত্রা, পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি দুটোর একক, দুটোর মাত্রা, এগুলো খুব ভালো করে মাথায় রাখবে। আর এটা মনে রাখবে যে পৃষ্ঠ শক্তি সেটা ইকুয়াল টু আমরা কি দেখলাম, কার্য বাই ক্ষেত্রফল। অ্যাকচুয়ালি এখানে কি ক্ষেত্রফলের পরিবর্তন, তাহলে যদি ধরো ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে তখন কী হবে, একরকমের হবে। তাহলে ওখানে ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে পৃষ্ঠ শক্তিটা একরকমের হবে, যদি ধরো হ্রাস পায় তাহলে একরকমের হবে। ঠিক আছে, তাহলে দুটো ব্যাপারই তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আজকে পৃষ্ঠটানের ক্লাস এই পর্যন্ত, এরপরে যেগুলো আছে সেগুলো পরের ক্লাসে করাবো।